দর্শক শুনছিলেন মার্কেন্টাল ব্যাংক সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। হামলাকারীদের গ্রেফতারের আশ্বাসে কর্মবিরতি থেকে সরে আসলেও আগামী 7 দিনের মধ্যে চিকিৎসক সুরক্ষা আইন না করলে বহির্বিভাগ ও রুটিন ওয়ার্কে ফিরবেন না বলে জানিয়েছেন আন্দোলনরত ইন্টার্ন চিকিৎসকরা। রোববার স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান আন্দোলনকারীরা। তবে শর্ত সাপেক্ষে সোমবার রাত 8টা পর্যন্ত জরুরি বিভাগ, ক্যাজুয়ালিটি এবং নিউরোসার্জারিতে চিকিৎসা দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী সকাল থেকে চলছে চিকিৎসা প্রদান। দর্শক, এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইকবাল অনিক। কি পরিস্থিতি দেখছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে? সিনথিয়া, আপনি যেমনটি বলছিলেন যে গত 31 তারিখ হচ্ছে ইন্টার্ন চিকিৎসকদের উপর হামলার পর কিন্তু গত 1 তারিখ গতকাল হচ্ছে ইন্টার্ন চিকিৎসকরা তারা হচ্ছে কমপ্লিট শাটডাউনে চলে যায় এবং সারা দেশে কিন্তু তারা চিকিৎসা সেবা থেকে বিরত থাকে এবং দুপুরের পর কিন্তু হচ্ছে যে অন্তর্বর্তী সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা রয়েছেন তার সঙ্গে তারা বৈঠক করেন। বৈঠকের প্রায় 4 ঘন্টা বৈঠক শেষে কিন্তু তারা তাদের হচ্ছে যে শাটডাউন যেটি ছিল, যে কমপ্লিট শাটডাউন কর্মসূচি, সেটি কিন্তু তারা প্রত্যাহার করে নিলেও কিন্তু তাদের একটি অংশ কিন্তু বলে যে তারা এই কর্মসূচি প্রত্যাহার করেনি। এই সময় কিন্তু তারা কয়েকটি দাবি দেওয়া দিয়েছিলেন, যে তার প্রধান হচ্ছে যে তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যে হামলাকারী যারা রয়েছে তাদের কিন্তু 24 ঘন্টার মধ্যে তাদেরকে গ্রেপ্তার করে এবং আইনের আওতায় নিয়ে আসার জন্য এরকম কয়েকটি টোটাল 4টা দাবি দিয়েছিলেন। তারই প্রেক্ষিতে কিন্তু যে 24 ঘন্টা আলটিমেটাম রয়েছে তারা কিন্তু আজকে কাজে ফিরলেও তারা কিন্তু যে তাদের যে শিথিল অবস্থা রয়েছে, শিথিল অবস্থায় রয়েছেন। এতে কিন্তু চিকিৎসা সেবা ব্যাহত রয়েছে এবং ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ থেকে হচ্ছে কিন্তু যে তাদের যে নিরাপত্তার বিষয়টি রয়েছে সেটি কিন্তু পুরোপুরিভাবে নিশ্চিত করা হয়েছে। এখানে নিরাপত্তায় রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, আনসার সদস্যরা, তারপর বাংলাদেশ পুলিশ এবং বিজিবি সদস্যরা কিন্তু তাদের নিরাপত্তায় আছেন এবং এখানে যারা সেবা নিতে আসেন তাদের সঙ্গে যদি আমরা একটু কথা বলি যে তারা সেবা পাচ্ছেন কিনা, তো তাদের কাছে জানবো এবং তারা কি কি সেবা পাচ্ছেন এবং কি কি সেবা পাচ্ছেন না। আপনি তো রোগী নিয়ে এসেছেন, আপনি কি সেবা পাচ্ছেন? এখানে আমি রোগী নিয়ে আসছি 1 সপ্তাহ আগে আর কি। আমার রোগী মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট হয়েছিল, তো এখনও সে সেন্সলেস, তো এই অবস্থা আইসিইউতে আছে। তো প্রয়োজনীয় বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হচ্ছে প্রতিদিনই প্রায়। তো আমি গতকালকে ব্যাংক খোলা পাইনি, তারপরে বিভিন্ন জায়গায় যে টেস্টের জন্য যাবো সবকিছু বন্ধ, সবকিছু মিলে প্রচন্ড বিড়ম্বনার শিকার হয়েছে। আজকে তো কি পাচ্ছেন আপনার? আজকের ব্যাপারটা হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সাজোয়া যান সহ বিজিবি সদস্য, পুলিশ সদস্য। আমার কাছে মনে হচ্ছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা তাদের আছে। নিরাপত্তা না, আপনি চিকিৎসা সেবা পাচ্ছেন কিনা? আচ্ছা, না, আমরা আজকেও কোনো এরকম কোনো চিকিৎসা ডাক্তার আসছে কিন্তু কোনো রকম রেসপন্স পাচ্ছি না বা ওরকম কোনো মানে সুবিধা পাচ্ছি না আর কি। তো সিনথিয়া, শুনছিলেন যে এখানে যারা সেবা প্রত্যাশী রয়েছেন তারা কিন্তু বলছেন যে চিকিৎসকরা থাকলেও তারা কিন্তু এখন পর্যন্ত তাদের যে কাঙ্ক্ষিত সেবাটি পাওয়ার কথা সেটি কিন্তু পাচ্ছেন না। এই ছিল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমার কাছে সর্বশেষ অবস্থা। সিনথিয়া, ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম মেডিকেলের পরিস্থিতি জানাতে সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, কর্মবিরতি স্থগিতের পর চট্টগ্রাম মেডিকেলের চিত্র কেমন দেখছেন জানাবেন। জি সিনথিয়া, আসলে যেমনটি বলেছেন, কিছুক্ষণ আগে আমরা ইন্টার্নি ডাক্তারদের সাথে কথা বলেছিলাম। তারা কিন্তু জানালো তাদের যে কর্মবিরতি সেটা কিন্তু চলমান রয়েছে। শুধুমাত্র ইমার্জেন্সি ওয়ার্ডে কিন্তু তারা কিন্তু এই কর্মবিরতি প্রত্যাহার করেছেন। অন্যান্য যে ওয়ার্ডগুলো আছে সেগুলোতে কিন্তু তারা প্রত্যাহার করেনি। সেই ওয়ার্ডগুলোতে তাদের যে কর্মবিরতি সেটা কিন্তু চলমান রয়েছে এবং এটা যতদিন পর্যন্ত সমস্যার সমাধান হবে না ততদিন পর্যন্ত কিন্তু এই কর্মবিরতি তাদের চলমান থাকবে বলে তারা জানিয়েছেন। তবে আমরা আরও বেশ কয়েকজন ডাক্তারের সাথে কথা বলেছেন, তারা জানালো আসলে ইমার্জেন্সিতে এখনো পর্যন্ত কোনো সমস্যা হচ্ছে না এবং যারা রুগী আছে তাদের সাথে কথা বললাম, তারাও বললো ইমার্জেন্সিতে সেবা পেতে তাদের কোনো অসুবিধা হচ্ছে না। রুগী আসার পরে ইমার্জেন্সি থেকে সাধারণত আসলে অন্যান্য ওয়ার্ডে রেফার করে, সেভাবে করা হচ্ছে। তবে ওয়ার্ডগুলোতে এখনো পর্যন্ত ইন্টার্নি ডাক্তাররা কিন্তু চিকিৎসা দিচ্ছেন না। তারা জানালো প্রতিটি ওয়ার্ডের সামনে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা দেওয়া না হয় তাহলে কিন্তু তারা কাজে যোগ দেবেন না বলে তারা জানিয়েছেন। এর আগে গতকাল তারা চট্টগ্রাম
মেডিকেল কলেজ হাসপাতালের সামনে প্রতীকী অনশন পালন করেন এবং সেখানে তারা বিক্ষোভ মিছিল করেছেন। যেহেতু তাদের উপরে হামলা হয়েছে তারই প্রতিবাদে তারা জানালো আসলে এটার যতদিন পর্যন্ত পরিপূর্ণ সমাধান তারা চান না যে আসলে কারো আশ্বাসে তারা কর্মক্ষেত্রে যোগদান করুক, এর পরেই যাতে আবার তাদের উপরে হামলার মতো ঘটনা ঘটুক তারা সেটা প্রত্যাশা করেন না। তারা প্রত্যাশা করেন আসলে এটার সুষ্ঠু একটা সমাধান। এরপরেই তারা কিন্তু আসলে চাই যে তারা আবার কর্মক্ষেত্রে ফিরে যাওয়ার জন্য। আমরা একজন রুগীর সাথে কথা বলবো, তারা সেবা কেমন পাচ্ছেন আমরা একটু জানার চেষ্টা করবো। আপনি তো এসেছেন, সেবা পেতে কোনো অসুবিধা হচ্ছে কিনা? আমরা কালকে মানে দুপুর পর্যন্ত সেবা চলছিল, তো দুপুরের পর থেকে হঠাৎ করে মানে ডাক্তাররা সবাই শাটডাউন ডাকছে। তো আমরা শুনছিলাম ঢাকায় নাকি মানে 2জন প্রফেসরকে মানে পিটানো হয়েছে। তো এরা হচ্ছে জনগণের সেবক, এদের সেবা পাচ্ছেন কিনা? এখন মোটামুটি চলতেছে সেবা। তো আমি যারা মারছে ডাক্তারকে, এরা যদি অন্যভাবে মার থাকে এদের শাস্তি। আপনি সেবা পাচ্ছেন কিনা? এখন সেবা পাইতেছি, মানে সেবাতে কোনো সমস্যা? এখন সমস্যা হচ্ছে না। সেবা পাচ্ছে, সেবা নিয়ে তাদের কোনো অভিযোগ নেই, এটাই বললো তারা। তবে ডাক্তারদের একটাই দাবি, সেটা হচ্ছে যে তারা চায় আসলে পরিপূর্ণ এটার একটা সমাধান হোক। যেহেতু কোনো ধরনের আশ্বাস, কত ঘন্টা আশ্বাস, এত ঘন্টা সেটা তারা প্রত্যাশা করে না। তারা প্রত্যাশা করে সম্পূর্ণ সমাধান হবে, তারপরে তারা কাজে যোগদান করবেন বলে এখানকার ইন্টার্নি ডাক্তাররা জানিয়েছেন। সিনথিয়া, এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে সর্বশেষ সংবাদ। ধন্যবাদ। আজ থেকে খুলেছে সাভার ও আশুলিয়ার সব শিল্প কারখানা। এসব কারখানার নিরাপত্তা নিশ্চিত করবে সেনাবাহিনী। রবিবার রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত মতবিনিময় শেষে কথা জানান বিজিএমইএ এর সভাপতি রফিকুল ইসলাম। বলেন, শ্রমিকদের সঙ্গে আলোচনা করে তাদের যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে। তবে যারা আন্দোলন করেছে তারা বেশিরভাগই শ্রমিক নয়, তারা ভিন্ন মতলবে আইন বহির্ভূত দাবি নিয়ে আন্দোলন করছে। বিভিন্ন দাবিতে শ্রমিকদের বিক্ষোভের মুখে ঢাকার সাভার ও আশুলিয়া শিল্প কারখানা বন্ধ ঘোষণা করেছিল মালিকেরা। দর্শক, সাভার আশুলিয়ার সব কারখানা খোলার বিষয়ে আরো জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জিয়াউর রহমান। জিয়া, শিল্প কারখানা কার্যক্রম কি শুরু হয়েছে কিনা, শ্রমিকদের উপস্থিতি কেমন দেখছেন জানাবেন। সিনথিয়া, আমি এই মুহূর্তে আছি সাভারের উলাইলে একটি গার্মেন্টস আল মুসলিম, সেই আল মুসলিম গার্মেন্টসের সামনে। আমরা সকাল থেকে যেটি দেখেছি যে সাভারের যে এই অঞ্চলের যে গার্মেন্টসগুলো আছে, সে অঞ্চলের গার্মেন্টসগুলোতে শ্রমিকরা তারা অন্যান্য দিনের মতো স্বাভাবিক কর্মচঞ্চল পরিবেশ ফিরে এসেছে এবং তারা গার্মেন্টসে যোগ দিয়েছে এবং তারা কাজ করছে। আর আমরা যদি বলি যে শিল্পাঞ্চল আশুলিয়া এবং ইপিজেডের স্বাভাবিক পরিবেশ ফিরে আছে, সেখানে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন এবং সেখানে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে। এবং আশুলিয়া শিল্পাঞ্চল আর আশুলিয়ার বিভিন্ন এলাকার কিছু গার্মেন্টসের কথা আমরা শুনেছি, সেখানে 3 থেকে 4টি গার্মেন্টসের কথা আমরা যেটি জেনেছি যে সেগুলো বন্ধ রয়েছে। এছাড়া অন্যান্য শিল্পাঞ্চল অন্যান্য যে গার্মেন্টসগুলো রয়েছে, সেই গার্মেন্টসগুলোরও একটি স্বাভাবিক পরিবেশ ফিরে এসেছে এবং শ্রমিকরা কাজ যোগ দিয়েছে। আমরা যেটি দেখেছি যে এখানে শিল্পাঞ্চলের শিল্প পুলিশ এবং যে সেনাবাহিনী, তারা বিষয়টি বিশেষ নজরদারিতে রেখেছেন এবং তারা সেটি তদারকি করছেন এবং সব শিল্পাঞ্চলের যে কর্মচঞ্চল পরিবেশ সেটি বিরাজমান হয়েছে। তবে আমরা শ্রমিকদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা যেটি বলেছেন যে তাদের কিছু দাবি দেওয়া রয়েছে এবং সেই দাবি নিয়েই তারা আসলে বিগত কয়েকদিন কথা বলার চেষ্টা করেছে। যদিও আমরা যেটি দেখেছি যে পরবর্তীতে সেনাবাহিনী এবং গার্মেন্টস সংশ্লিষ্টদের মিটিংয়ে একটি সিদ্ধান্ত হয়েছে যে দাবিগুলো রয়েছে সেগুলো মেনে নেওয়া হবে। তো তারপর আজকে যে শিল্পাঞ্চলের যে গার্মেন্টসগুলো, সেগুলো শান্তিপূর্ণ পরিবেশেই কাজ চলছে এবং শান্তিপূর্ণ পরিবেশে কাজ করছে এবং আমরা যেটি দেখেছি যে এখনো পর্যন্ত শিল্পাঞ্চলের পরিবেশ শান্ত রয়েছে। সিনথিয়া, ধন্যবাদ। ঢাকা 7 সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমকে আটক করেছে পুলিশ। রোববার মধ্যরাতে রাজধানীর বংশাল থেকে তাকে আটক করা হয়। কোটা সংস্কার আন্দোলনের সময় শিক্ষার্থীদের তোপের মুখে হাসপাতালে গিয়ে আশ্রয় নেন তিনি। এর আগে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় 2008 সালে 13 বছরের সাজা হয় হাজী সেলিমের। পরবর্তীতে 2022 সালে এই সাজা কমিয়ে 10 বছর করে হাইকোর্ট। এদিকে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সিকে রিমান্ড শেষে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে রাজধানীর আদাবর থানায় এক গার্মেন্টস কর্মী হত্যা মামলায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপের ফের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান ও তার পরিবারের অঢেল সম্পদের হদিস মিলেছে ঝালকাঠির প্রতাপপুরের নিজ এলাকায়।
শুধু তাই নয়, তার স্বজনদের নির্যাতন ও জুলুমে অতিষ্ঠ এলাকাবাসী। জিয়াউল গ্রেফতারের পর মুখ খুলতে শুরু করেছে স্থানীয়রা। ঝালকাঠি থেকে জহিরুল ইসলাম জলিলের তথ্যচিত্রে রেজন শরীফের রিপোর্ট। ঝালকাঠির প্রতাপপুরের জিয়াউল আহসান ১৯৯১ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করে। এরপর আওয়ামী লীগ সরকার গঠন করলে তার ভাগ্যের চাকা রাতারাতি ঘুরে যায়। র্যাবের অতিরিক্ত মহাপরিচালক থেকে হয়ে যান এনএসআই এর পরিচালক, ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল, পরে এনটিএমসির মহাপরিচালক। সরকারের আনুগত্য করে পদোন্নতির সঙ্গে সঙ্গে বাড়তে থাকে তার সম্পদের পাহাড়। নিজ এলাকায় জিয়াউল আহসান ও তাসফিয়া মাল্টিপারপাস নামে রয়েছে দুটি অ্যাগ্রো ফার্ম। এছাড়া অত্যাধুনিক বাংলো, মাদ্রাসা কমপ্লেক্স সহ তার ও ভাইদের নামে রয়েছে কয়েকশো বিঘা জমি। 10.5 বিঘা সম্পত্তি আছে। এর ভিতরে একটা ঘের, 6টা পুষ্কুনি আছে, গরু আছে, গরুর খামার আছে, একটা বাড়ি আছে, আরো অনেক কিছুই এখানে আছে, আরো আশেপাশে জমি আছে। হে এলাকা ইউনিয়ন ব্যাপী বিভিন্ন জায়গায় যাই মানুষের অত্যাচার করত। প্রতিবাদ করার কোনো ই ছিল না, তারা ক্ষমতা দেখাইতো যে পুলিশ দিয়ে ধরে নেওয়া। সম্পদের পাহাড় গড়তে স্থানীয়দের জোরপূর্বক উচ্ছেদ করেছেন। কারো জমি পছন্দ হলে ভয় ভীতি দেখিয়ে কিংবা মারধর করে নামমাত্র মূল্যে লিখে নিতেন বলে জানান স্থানীয়রা। জিয়াউল হাসান আমার জায়গায় টাঙ্কি বসাইছে, বাথরুম বসাইছে, আমারে ভয় দেখাইয়া এই অত্যাচার করছে। এই পর্যন্ত সীমানা এই গাছ জোরে এই পর্যন্ত বাঞ্জিন আছে, 1.5 জায়গা বেশি বাঞ্জিন নিয়া ওই উজুখানাটা আমার বাইর জায়গায় করছে। আমার স্বামীরে আমার 2 ডলারে পিটাইছে এই রাস্তায় আলাইয়া এখানে বইয়া থ্রেটমেন্ট দিছে, পিস্তল ধরছে মাথায়, অনেক মাইরধর করছে। মাইরধর করার পর আমাকে এই জায়গাটা উঠেছে, এই আর কিছু দেয় না আমাকে। ওইদিকে এক মহিলার মনে করেন বাড়ি উঠে গেছে বলে হেরা রাস্তায় দৌড়ায় ই করে, আর বাড়ি থাকতে পারে না। জিয়াউলের পতনে এলাকা ছেড়েছেন তার সাঙ্গপাঙ্গরা। এতে আতঙ্কমুক্ত হয়েছেন বলে জানান ভুক্তভোগীরা। রেজওয়ান শরীফ, RTV। জমি দখল, চাঁদাবাজি যেন পেশা ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সলিমুল্লাহ সলুর। তার থাবা থেকে বাদ যায়নি সরকারি রাস্তা কিংবা স্কুলের জমি। ওয়ার্ড জুড়ে সব জায়গাতেই চালিয়েছেন দখল বাণিজ্য। অনুসন্ধানে দেখা যায় এলাকার প্রায় 100 কাঠা জমি দখলে নিয়েছে সে, যার বাজার মূল্য প্রায় 200 কোটি টাকা। মেহেদী হাসান সুজনের ক্যামেরায় দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। বাদশাহ ফয়সল ইনস্টিটিউট 1981 সালে সরকারের কাছ থেকে প্রায় 5.5 একর জায়গা লিজ নিয়ে শ্যামলী রিং রোডে শুরু করে প্রতিষ্ঠানটির কার্যক্রম। এখন স্কুলটির প্রায় 40 কাঠা জমি বেদখল। অভিযোগ আছে ক্ষমতার অপব্যবহার করে কাউন্সিলর মোহাম্মদ সলিমুল্লাহ সলু জায়গাটি দখলে নিয়েছেন, যার বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। দখলে থাকা জমির একটি অংশে 10 তলা অ্যাপার্টমেন্ট বিক্রি করেছেন বিভিন্ন ব্যক্তির কাছে, বাকি অংশে স্থাপনা বানিয়ে ভাড়া দেয়া হয়েছে। সলিমুল্লাহ সলু সাহেবের কাছে আমার ভাড়া নিচ্ছি, এটা প্রায় অলমোস্ট 2 বছরই হবে, 1 মাস ভাড়া আমরা প্রতি মাসে দিচ্ছি 50,000 টাকা। জমি উদ্ধার করতে মামলা করেছিল স্কুল কর্তৃপক্ষ। মামলার রায় পক্ষে আসলেও সলুর প্রভাবের কারণে জমি দখল নিতে ব্যর্থ হয় তারা। আমরা শান্তিপূর্ণভাবে আইনগতভাবে প্রসেসে আমরা আগাইছি এবং ইনশাল্লাহ এখন আমরা চিন্তা করছি আইনি প্রসেসে যারা আছেন তাদের সাথে তাদেরকে আইনভাবে আইনগতভাবে আমরা এখান থেকে সরিয়ে দেব। মোহাম্মদিয়া হাউজিংয়ে 20 কাঠার 2টি প্লট সলুর দখলে। 5 নম্বর রোডে 16 কাঠা আর 7 নম্বর রোডে 4 কাঠা প্লট দখল করে গড়ে তুলেছেন ঘরবাড়ি, দোকানপাট সহ বিভিন্ন স্থাপনা। আমরা অ্যাডভান্স দিয়েছি আপনার 2 লক্ষ টাকা, প্রতি মাসে ভাড়া দিচ্ছি আমরা 35,000 টাকা। মালিক হলো সলিমুল্লাহ সলু, ম্যানেজার আছে এই যে সাইফুল, মূল মালিক সলু কমিশনার। ওনার এখানে কিরকম রুম আছে? 16-17টা রুম আছে। প্রায় 30 কোটি টাকা মূল্যের এসব জমিও উদ্ধার করতে পারেনি মোহাম্মদিয়া হাউজিং কর্তৃপক্ষ। ওখানে কেউ কথা বলতে গেলে ওনার ওয়াইফ ছিলেন, ওনারা পিস্তল নিয়ে নামতেন। আর ওনার এখানে বিষয় হলো কি, উনি যখন বস্তি ঘর উঠাই দিতেছেন ওখানে 2-4 জন ফ্রি লোক রাখতেছে, তো আমাদের ওখানে কোনোভাবেই এন্ট্রান্স দেওয়া যায় না। দখলের কবল থেকে বাদ যায়নি রাস্তাও। তাজমহল রোডে বিজরি মহল্লায় রাস্তা দখল করে গড়ে উঠেছে রাসেল কমিউনিটি সেন্টার। ক্যাম্পের মধ্যে এখানে ময়লা টোলা ফেলাইতো, তারপরে এখানে একটু বস্তি হয়েছে, তারপরে কেমনে বিল্ডিং হয়ে গেছে। এসব বিষয় জানতে কাউন্সিলর সলুর কার্যালয় ও বাসায় যেয়ে তাকে পাওয়া যায়নি। ফোনে বা মেসেজেও সাড়া দেননি তিনি। ওনার ওই জমিটা ওনার স্বপ্ন, ওনার দোকান উনি ভাড়া দিছে। ওনার ব্যক্তিগত ব্যবসা বা অন্য সংক্রান্ত বিষয়ে আমার তো আর জানা নাই। এলাকাবাসীর অভিযোগ জমি দখল, চাঁদাবাজি কাউন্সিলর সলিমুল্লাহ সলুর নেশা। শুধু তাই না, ক্ষমতা বলে এলাকার বিভিন্ন সংগঠন ও স্কুলের সভাপতির পদও দখলে রেখেছেন সলু ও তার ভাই। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা।
দেশে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও পানি ধীর গতিতে কমায় সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছেন বানভাসীরা। ফেনীতে বন্যায় রাস্তাঘাটের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও পানিবন্দী আছে ফুলগাড়ি ও পরশুরামপুরের অনেক মানুষ। পানি কমার সঙ্গে সঙ্গে দুর্ভোগ বাড়ছে লক্ষ্মীপুরের বাসিন্দাদের। ঘরবাড়ি থেকে পানি নামায় আশ্রয় কেন্দ্র থেকে বাড়ি ফিরতে শুরু করেছে অনেকে। এদিকে বন্যায় জেলাটিতে সাপের আতঙ্ক দেখা দিয়েছে। গত 10 দিনে লক্ষ্মীপুরের বিভিন্ন জায়গায় 112 জনকে সাপে কেটেছে। নোয়াখালীতে পানি কমলেও দুর্গত এলাকাগুলোতে খাদ্য সংকট সহ নানা ভোগান্তির সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। অন্যদিকে কুমিল্লার গোমতী, ডাকাতিয়া, ঘুঙ্গুর সহ বিভিন্ন নদ নদীর পানি কমায় বন্যা পরিস্থিতি আরও উন্নতির দিকে যাচ্ছে। তবে দুর্গত এলাকাগুলোতে খাদ্য ও বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে। মৌলভীবাজার ও ব্রাহ্মণবাড়িয়ায় পানি কমার সঙ্গে সঙ্গে বেরিয়ে আসছে ক্ষয়ক্ষতির চিহ্ন। ক্ষতিগ্রস্ত যেগুলো হয়েছে সেটার পরিমাণ প্রায় 500 কিলোমিটার রাস্তা, ব্যাপক ক্ষতিগ্রস্ত। এটা আসলে সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে আনাটা আসলে সময় সাপেক্ষ বিষয়, কারণ এটা অনেক ব্যয়ের বিষয় আছে। ব্যয়ের অনুমোদনটা হেড অফিস থেকে হয়, সেই অনুমোদন আমরা নিয়ে আসবো, নিয়ে এসে আমরা চালের গাড়িগুলো যেতে পারে, সেই জন্য এই রাস্তা দিয়ে আসলে সম্ভব হবে না। বিকল্প একটা রাস্তা যেটা আছে আর একটু সরু, কিন্তু ওই রাস্তা দিয়ে যেন যেতে পারে আমরা সে ব্যবস্থা নিচ্ছি। দর্শক, লক্ষ্মীপুর থেকে এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পলাশ সাহা। পলাশ, লক্ষ্মীপুরে পানি কমার পরের চিত্র ও সাপ আতঙ্কের বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানতে চাই। সিনথিয়া, আপনি যেমনটি জানাচ্ছিলেন যে আসলে লক্ষ্মীপুরে যে বন্যা পরিস্থিতি সেটি উন্নতি হচ্ছে। গত কয়েকদিন ধরে বৃষ্টি না থাকা এবং আবহাওয়া সেটি শুষ্ক থাকে, কিন্তু বিভিন্ন এলাকার যে পানি সেটি কিন্তু আস্তে আস্তে কমতে শুরু করেছে। তবে পানি কমলেও কিন্তু স্থানীয় বাসিন্দাদের যে দুর্ভোগ সেটি কিন্তু বেড়েছে। দীর্ঘদিন ধরে পানিতে গ্রামীণ যে সড়কগুলো তলিয়ে থাকার কারণে সেই সড়কগুলো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এইসব এলাকায় কিন্তু ত্রাণ পৌঁছাতে অনেক সমস্যা হচ্ছে। এতে করে ওইসব এলাকায় বিশুদ্ধ পানি এবং যে খাদ্য সংকট, সেই খাদ্য সংকট দেখা দিয়েছে। এছাড়াও লক্ষ্মীপুরের যে খালগুলো রয়েছে সেই খালে বিভিন্ন প্রতিবন্ধকতা থাকায় যে ধীরগতির যে পানির যে ধীরগতি সেটি ধীরগতিতে কমছে। এছাড়া স্থানীয় বাসিন্দারা যারা রয়েছেন তারা কিন্তু আস্তে আস্তে ঘরে ফিরে যেতে তারা শুরু করেছেন। লক্ষ্মীপুরে 198টি আশ্রয় কেন্দ্রে প্রায় 30,000-এর মতো যে মানুষ তারা কিন্তু আশ্রয় নিয়েছিল। এছাড়া গত 15 দিন ধরে প্রায় 8 লক্ষ মানুষ জেলায় পানিবন্দী অবস্থায় ছিল। তবে আমি জেলার প্রশাসক যিনি সুরাইয়া জাহান তার সাথে কথা বলেছি, তিনি আমাকে জানিয়েছেন যে লক্ষ্মীপুরের যে বিভিন্ন যে এলাকা রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন মিলে যে ত্রাণ বিতরণ যে কার্যক্রম সেগুলো তারা অব্যাহত রেখেছেন। এছাড়া কিন্তু লক্ষ্মীপুরে নতুন আতঙ্ক দেখা দিয়েছে সাপ। লক্ষ্মীপুরে প্রায় শতাধিক সাপে কাটা রোগী গত কয়েকদিনে চিকিৎসা নিয়েছেন এবং এই বন্যা কবলিত যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতে কিন্তু পানিবাহিত যে রোগ, সেই রোগের প্রকোপও দেখা দিয়েছে। গত 3 দিনে প্রায় 4 শতাধিক রোগী সদর হাসপাতালে ভর্তি হয়েছে এবং হঠাৎ করে রোগীর চাপ বেড়ে যাওয়ায় চিকিৎসকদের সেবা দিতে হিমশিম খেতে হচ্ছে এবং আক্রান্ত যারা রয়েছেন তাদের বেশিরভাগই হচ্ছে শিশু। তবে জেলা প্রশাসনের পক্ষ থেকে শিশুটির একটি মেডিকেল টিম গঠন করা হয়েছে এসব বন্যা কবলিত এলাকায় চিকিৎসা সেবা দেওয়ার জন্য। সিনথিয়া, ধন্যবাদ। বন্যার পানি নামতে ছড়িয়ে পড়েছে রোগ ব্যাধি। নিরাপদ পানির অভাবে অনেকেই খাবার ও দৈনন্দিন কাজে অনিরাপদ পানি ব্যবহার করতে বাধ্য হচ্ছেন। দীর্ঘ সময় পানি লোকালয়ে আটকে থাকায় চর্মরোগ, ডায়রিয়া, কলেরা সহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। চিকিৎসকরা বলছেন সবচেয়ে ঝুঁকিতে শিশুরা। বন্যা পরবর্তী সময়ে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা সেবা নিশ্চিত করাই হবে অন্যতম চ্যালেঞ্জ। রফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর সহ আশেপাশের জেলাগুলোতে হওয়া স্মরণকালের ভয়াবহ বন্যা পরিস্থিতি এখনও স্বাভাবিক হয়নি। কোথাও কোথাও পানি কমলেও বেশিরভাগ এলাকা এখনও পানির নিচে। পয় নিষ্কাশনের পানি, শিল্প কারখানার বর্জ্য, মলমূত্র সব এখন বানের পানিতে একাকার। ডুবে গেছে বিশুদ্ধ খাবার পানির টিউবওয়েল, ধোয়া মোছা ও গোসলের জন্য ব্যবহৃত পানির উৎস, পুকুর, খাল। দূষিত পানি ঢুকছে ঘরে। এ কারণে দুর্গত এলাকায় দেখা দিয়েছে স্বাস্থ্য ঝুঁকি। বাচ্চার ডায়রিয়া এবং সর্দি জ্বর এগুলো হয়ে যাওয়ার পূর্বে আমরা কালকে হাসপাতাল নিয়ে আসছি। চিকিৎসকরা বলছেন শুধু বন্যার্তরাই নয়, উদ্ধারকর্মী, ত্রাণকর্মী, স্বাস্থ্য সেবাদানকারীরাও রয়েছেন স্বাস্থ্য ঝুঁকিতে। পানিবাহিত রোগের মধ্যে যেটা সবচেয়ে বেশি আমরা ভয় পাচ্ছি, আতঙ্কগ্রস্ত হচ্ছি, সেটা হচ্ছে ডায়রিয়া এবং ডায়রিয়াল ডিজিজ। তাহলে সেফ ডায়রিয়া হতে পারে এবং সাথে হতে পারে কলেরা জাতীয় হতে পারে, ফুড পয়জনিং হতে পারে, স্কিন ডিজিজগুলো কিন্তু বেড়ে যাবে,
যেমন কি ফাঙ্গাল ইনফেকশন, স্ক্যাবিস প্লাস বিভিন্ন রকমের চুলকানি রোগগুলো এগুলো শুরু হয়ে যাবে। শুধু তাই নয়, ঠান্ডা কাশি লেগে যাচ্ছে, বিশেষ করে ছোট যারা বাচ্চা এবং যারা বয়স্ক তাদের মধ্যে এই রেসপিরেটরি রোগগুলো কিন্তু প্রকোপ আকার ধারণ করবে। বন্যায় ক্ষতিগ্রস্ত জনগণের পর্যাপ্ত সেবা নিশ্চিত করতে রীতিমতো যুদ্ধ করতে হচ্ছে চিকিৎসা সেবা কেন্দ্রগুলোকে। বন্যা পরবর্তী সময়ে চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিশেষ পরিকল্পনা নেয়ার তাগিদ এই জনস্বাস্থ্যবিদের। ইতিমধ্যেই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে বেশ কতগুলো টিম তৈরি করা হয়েছে, কিন্তু আমরা জানি দুর্গত অঞ্চলে এই টিমগুলো পৌঁছাতে দেরি হয়। এজন্য স্থানিক ভিত্তিতে যদি স্বেচ্ছাসেবীদের একটি দল তৈরি করা যায় এবং তাদেরকে কয়েক ঘন্টার একটা ট্রেনিং দেওয়া যায়, 2-3 ঘন্টার, যে কীভাবে এই জাতীয় রোগগুলোকে চিহ্নিত করতে হবে এবং সেই ক্ষেত্রে ওরস্যালাইনের ব্যবহার কেমন, সেটা যদি একটি প্রাথমিক ধারণা দেওয়া যায় তাহলে কিন্তু ভয়াবহ যে পানিবাহিত রোগের দুর্যোগ নেমে আসতে পারে সেটিকে অনেকটাই থামিয়ে দেওয়া সম্ভব। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর সহ স্থানীয় প্রশাসন সম্মিলিতভাবে কাজ করলে বানভাসীদের স্বাস্থ্য বিপর্যয় থেকে রক্ষা করা সম্ভব বলে মত দেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। আন্তর্জাতিক সংবাদ। কলকাতার আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে আজ শুরু হচ্ছে বিধানসভার 2 দিনের বিশেষ অধিবেশন। অপরাধের কঠোরতম শাস্তির দাবি উঠেছে সমাজের নানা স্তরে। পশ্চিমবঙ্গে বিক্ষোভ অব্যাহত রয়েছে। রোববারের প্রতিবাদ বিক্ষোভে প্রকম্পিত হয়েছে উত্তর থেকে দক্ষিণ কলকাতা, কলেজ স্ট্রিট, কলেজ স্কয়ার সহ রাজ্যের বিভিন্ন অলিগলি। এদিন সবচেয়ে বড় প্রতিবাদ মিছিলের আয়োজন করে কলকাতার নাগরিক সমাজ। নাগরিক সমাজের মিছিলটি কলেজ স্কয়ার থেকে শুরু হয়ে শেষ হয় ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে গিয়ে। এদিন জুনিয়র চিকিৎসকরাও আলাদা বিক্ষোভ মিছিল করেন। ভারতের তেলেঙ্গানা ও অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া এবং গুন্টুর শহরে টানা বৃষ্টিতে সৃষ্ট বন্যায় এখন পর্যন্ত 19 জনের মৃত্যু হয়েছে। ভারী বৃষ্টির কারণে নদী ও বিভিন্ন বাঁধ উপচে পড়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম বলছে, বিজয়ওয়াড়ার বেশ কয়েকটি জায়গায় ভূমিধসের জেরে ঘরবাড়ি ডুবে গেছে। তবে দ্রুত সরিয়ে নেওয়ার কারণে কেউ হতাহত হয়নি। যারা পাহাড়ি এলাকায় অবস্থান করছেন তাদের পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে। প্রদেশটিতে আজ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ছুটির নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। গাজা ভূখণ্ডে ইসরায়েলি বর্বর হামলায় আরও প্রায় অর্ধশত ফিলিস্তিনি নিহত হয়েছেন। এতে করে উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা 40,700 ছাড়িয়ে গেছে। এছাড়া গত বছরের অক্টোবর থেকে চলা এই হামলায় আহত হয়েছেন আরও 94,000-এর বেশি ফিলিস্তিনি। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদোলু। জাতিসংঘের মতে ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় 85% ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে। এদিকে গাজার একটি টানেল থেকে দ্বৈত মার্কিন নাগরিক সহ আরও 6 জিম্মির মৃতদেহ উদ্ধারের পর প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ ও সাধারণ ধর্মঘটের ডাক দেয় সাধারণ ইসরায়েলিরা। সকালের সংবাদ এ পর্যন্তই। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। মধ্যাহ্নের সংবাদ দুপুর 12টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।